দলিল খতিয়ান লাগবে না। দলিল খতিয়ান ছাড়াও এই দুইটি প্রমাণ যদি কোনো ভূমি মালিকের থাকে, তাহলে সারা জীবন উক্ত ভূমি মালিক ওই জমির মালিকানা যেমন ধরে রাখতে পারবে, ঠিক তেমনইভাবে এই মালিকের মৃত্যুর পর তার পরবর্তী ওয়ারিশ যারা আছে তারাও বংশানুক্রমিকভাবে ওই জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে। তো প্রিয় ভিউয়ার্স, বর্তমানে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে দলিল যার জমি তার এই নীতিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং পাশাপাশি যাদের মালিকানা প্রমাণের জন্য দলিল নেই বা রেকর্ড খতিয়ানে নাম নেই, তারা কোনোভাবেই জমির মালিক এটা তারা প্রমাণ করতে পারবে না। কিন্তু এতগুলো শর্ত এবং আইনের মাঝেও এই দুইটা ডকুমেন্ট যদি কোনো ব্যক্তির থাকে, তাহলেও তিনি ঠিক দলিল এবং খতিয়ানের মতনই জমির মালিকানা প্রমাণের জন্য শক্তিশালী ডকুমেন্টস হিসেবে এই দুইটি কাগজ যদি তিনি প্রদর্শন করতে পারে বা দেখাতে পারে, সেক্ষেত্রে জমি যেমন নিজের নামে রেকর্ড করে নিতে পারবে রেকর্ডের সময়, ঠিক তেমনইভাবে জমি আবার হস্তান্তর করতে পারবে। অর্থাৎ যদি কারোর নামে হেবা করে দিতে চায় তাহলে হেবা করে দিতে পারবে। এমনকি অর্থের প্রয়োজনে যদি ওই জমিটা বিক্রয় করতে চায়, তাহলে উনি বিক্রয় করে দিয়ে আবার সেই ব্যক্তিকে, অর্থাৎ সেই ক্রেতা যিনি, তাকে রেজিস্ট্রেশনও করে দিতে সক্ষম হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানবো যে দলিল নয়, খতিয়ান নয়, এমন কি দুইটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে যে ডকুমেন্টস অনুযায়ী একজন ব্যক্তি চাইলেই যুগের পর যুগ নয় আজীবন স্থায়ীভাবে জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে। যখন 2023 সালে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি পাশ হয়, তখন কিন্তু তৎকালীন ভূমি মন্ত্রী ছিলেন জনাব সাইফুজ্জামান চৌধুরী। উনি বলেছিলেন যে দলিল যার জমিদার এই নীতিটা প্রতিষ্ঠিত হওয়ার এটাই অর্থ যে এখন থেকে জমির মালিকানা প্রমাণ করতে হলে অবশ্যই দখলদারিত্বের যে বিষয়টা ছিল সেটা বাতিল হয়ে গেল এবং জোর জবরদখল বা আপনার প্রতারণার মাধ্যমে যারা জাল দলিল বা ভুয়াভাবে যারা জমির মালিকানা সত্য তৈরি করত, তাদেরও জমির মালিকানা সত্য তৈরি করার সুযোগটা হারিয়ে গেল। অর্থাৎ এখন থেকে অবশ্যই কোনো একজন ব্যক্তি যে এই জমিটা ক্রয় সূত্রে মালিক হয়েছে সেটা প্রমাণ করতে হলে তাকে দলিল দেখাতে হবে। আর যদি তিনি রেকর্ড সূত্রে মালিক হয়ে থাকেন, অর্থাৎ সিএস রেকর্ড, এসএ রেকর্ড বা আরএস রেকর্ড, বংশানুক্রমিকভাবে ধারাবাহিকভাবে যদি কোনো ব্যক্তি রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে সেটা প্রমাণের জন্য রেকর্ড খতিয়ানে তার নাম আছে বা রেকর্ড খতিয়ানে তার নাম অন্তর্ভুক্ত আছে, এটাও তাকে প্রমাণ করতে হবে। এই কথাটা বলার পরপরই তৎকালীন ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী উনি বোঝাতে চেয়েছিলেন যে অনৈতিক পন্থা অবলম্বন করে অন্য কোনো ওয়ে ব্যবহার করে আর জমির মালিকানা লাভ করা যাবে না। যদিও তৎকালীন ভূমিমন্ত্রীর এই প্রয়াসটা অত্যন্ত সাধুবাদ অর্জন করেছিল, কিন্তু পরবর্তীতে ওই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন ভূমিদস্যু যারা, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী যারা ছিল, তারা এই আইনটা পাশ হতে দেয়নি বা এই আইনের বিধিমালা প্রকাশিত হতে দেয়নি। যদিও আইনটা পাশ হয়েছিল কিন্তু বিধিমালা প্রকাশ হয়নি বা কোথাও বাস্তবায়ন হতে দেয়নি, কেননা তারা খুব ভালোভাবেই জানতো যে আইনের বিধিমালা প্রকাশিত হলে আইনটা যদি বাস্তবায়িত হয়, তাহলে তারা যেভাবে জোর জবরদখলের মাধ্যমে অন্যের জমি ভোগ দখল করে রাখেছে বা জোর জবরদখলের মাধ্যমে তারা ভূমিদস্যুতা সৃষ্টি করার মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সংস্থার জমি অবৈধভাবে দখল করে সেখানে প্লটের ব্যবসা করছে বা অন্য কোনো ইল্লিগ্যাল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তাদেরকে এখন জমি ছেড়ে দেওয়া লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো এবং বিগত সরকারের পতন ঘটল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এই নীতিটা প্রতিষ্ঠিত করলো যে এখন থেকে দলিল যার জমিদার অবশ্যই এই নীতিটা বাস্তবায়িত হবে এবং এটার আলোকেই প্রত্যেকটা ভূমি সেক্টরের মামলাগুলো পরিচালিত হবে এবং কে জমির মালিক এটা প্রমাণ করতে হলো তার দলিল অথবা রেকর্ড খতিয়ান থাকতে হবে। তবে পাশাপাশি এই যে দুইটা ডকুমেন্টস, এই দুইটা ডকুমেন্টসও কিন্তু পূর্বের সরকার থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তারাও কিন্তু স্বীকৃতি প্রদান করেছে। অর্থাৎ এটাও এক প্রকার একজন ভূমি মালিকের দলিল হিসেবেই পরিগণিত হবে। এই কাগজগুলো কি? এর ভিতরে একটি কাগজ হচ্ছে যদি কোনো ভূমি মালিক বংশানুক্রমিকভাবে জমির মালিকানা পেয়ে থাকে, অর্থাৎ সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড, অথবা এমন হতে পারে যে লেটেস্ট যে রেকর্ড, এই লেটেস্ট রেকর্ডেও তিনি মালিকানা পেয়েছে, এক্ষেত্রে তার পূর্বপুরুষ যারা ছিল তাদের পর্যন্ত এসে রেকর্ড খতিয়ান শেষ হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে নতুন করে আর কোনো রেকর্ড হয়নি। অর্থাৎ নতুন করে রেকর্ড হলে তিনি বা তেনারা যারা কয়েকজন মিলে হয়তো অংশীদার আছে তাদের নামে জমিটা রেকর্ড হতো। যেহেতু পূর্ববর্তীদের নামে জমিটা রেকর্ড হয়ে গিয়েছে, ওই রেকর্ড খতিয়ান অনুযায়ী ওনাদের সকল মালিকানা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সেগুলো ওনারা হারিয়ে ফেলেছে। কিন্তু ওনাদের কাছে জাস্ট খাজনা প্রদানের যে দাখিলা, সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকটা ওনাদের কাছে সংরক্ষিত আছে। এমত অবস্থায়
ওনাদের এই যে খাজনা প্রদান করেছে, এই খাজনা প্রদানের দাখিলা যদি 20 বছর পূর্বের হয়ে থাকে, তাহলেও ওই দাখিলা উনি বর্তমান চাইলেই ওই দাখিলা দেখানোর মাধ্যমে কিন্তু ওনাদের নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে যাওয়ার মাধ্যমে খুব সহজেই আপডেট অর্থাৎ চলতি সালের খাজনা ওনারা পরিশোধ করতে পারবেন। এবং এই খাজনা প্রদানের যে দাখিলা, এই দাখিলা ওনাদের কাছে যদি সংগ্রহ করে রেখে দিতে পারেন, তাহলে যখন ওনার এলাকায় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস রেকর্ডটি পরিচালিত হবে, ওই সময়ও ওনারা এই খাজনার দাখিলা প্রদর্শন করার মাধ্যমে রেকর্ড কারিগণের কাছ থেকে বা রেকর্ড কারিগণকে দেখিয়ে ওই জমি ওনাদের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে। তো প্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন যে খাজনা প্রদানের দাখিলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই দাখিলায় আপনার মালিকানার ডিটেলস কিন্তু উল্লেখ থাকে। অনেকেই দাখিলাটা পড়ে দেখে না যে দাখিলাতে আসলে কি কি বিষয়গুলো ইনক্লুড থাকে। এই দাখিলায় কিন্তু এক প্রকার আপনার আরেকটা খতিয়ানও বলা যায়। খতিয়ানে যেমন মালিকানার তথ্যগুলো 9টা গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ খতিয়ানে অত্যন্ত সুন্দর করে বোঝানো থাকে, দাখিলাতে এত সুন্দরভাবে বোঝানো না থাকলেও আপনার কোন কোন দাগ নাম্বারের খাজনা আপনি প্রদান করেছেন, আপনার খতিয়ানের নাম্বার, এগুলো কিন্তু ঠিকই উল্লেখ থাকে। আর খতিয়ানে যেমন আপনি বাড়তিভাবে আপনার হিস্সা মানে আপনার অংশ, তারপরে দাগের ভিতরে আপনার হিস্সা অনুযায়ী জমির পরিমাণ, এই বিষয়গুলো কিন্তু আপনি খুব সহজে জানতে পারেন। আর আপনার যদি একটি দাখিলা থাকে তাহলে এই দাখিলা ব্যবহার করেও কিন্তু আপনার খতিয়ান আপনি উত্তোলন করতে পারছেন। অর্থাৎ আপনার দলিলেরও প্রয়োজন নেই, আপনার খতিয়ানেরও কোনো প্রয়োজন নেই। এই যে দাখিলা, এই দাখিলা যদি 20 বছর পূর্বের দাখিলাও হয় তাহলেও কিন্তু এই দাখিলা ব্যবহার করে আপনি যেমন আপডেট সালগুলো খাজনা প্রদান করতে পারবেন, ঠিক তেমনিভাবে এই দাখিলা ব্যবহার করে আপনার রেকর্ডের সময় নিজেদের নামে জমি রেকর্ডও করে নিতে পারবেন। এমনকি যদি মনে করেন যে আপনারা নিজেদের নামে নামজারি করে নেবেন, বংশানুক্রমিকভাবে আপনারা যারা জমির মালিকানা পেয়েছেন আপনারা এই জমি যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি করে নেবেন, তাহলেও কিন্তু আপনাদের এই দাখিলাটা প্রয়োজন হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে দলিল খতিয়ান ছাড়া এই একটি দাখিলাও কিন্তু দলিল খতিয়ানের মতনই একটা স্ট্রং ভূমিকা পালন করে। দ্বিতীয় যে ডকুমেন্ট সেটা হচ্ছে বিজ্ঞ আদালত থেকে আপনার পক্ষে জমির মালিকানার কোনো রায় প্রদান করা হয়েছে বা রায়ের পক্ষে আপনি কোনো ডিক্রি পেয়েছেন, এটাও কিন্তু আপনার একটা দলিল হিসেবে কাজ করবে। অনেকে এই বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না, তারা মনে করে যে হয়তো কুরাই সূত্রে লাভ করেছি দলিল আর উত্তরাধিকার সূত্রে লাভ করেছি রেকর্ড খতিয়ান, এই দুইটা ছাড়া হয়তো মালিকানা প্রমাণ করা যাবে না। এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। আপনি দলিলের থেকেও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন যদি আপনার কাছে একটা ডিক্রি থাকে। এটা এরকম যেমন তামাদি আইনের 28 ধারা অনুযায়ী দখল সূত্রে মালিকানা লাভ করা যায়, এখনও যায়। যদি যাদের জমি আপনি তামাদি বলে মালিকানা পাচ্ছেন তারা যদি অসচেতন হয়ে থাকে, বর্তমানেও কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমেও দখল যার জমিদার, এই নীতিটা কিন্তু বারবার মানে এক প্রকার স্থায়ীভাবে বাতিল করে দিলেও যদি কোনো ব্যক্তি শান্তিপূর্ণভাবে 12 বছর, একটানা 12 বছর বা তার অধিককাল সময় ওই জমি ভোগ দখলে রাখে এবং এক্ষেত্রে যে ব্যক্তি বা যারা ওই জমির প্রকৃত মালিক তারা যদি ওনাকে ওখান থেকে দখল উদ্ধার বা ওখান থেকে ওনাকে বিতাড়িত করার জন্য কোনো পদক্ষেপ না নেন, তাহলে যে ব্যক্তি দখলে আছে উনি চাইলেই কিন্তু অ্যাডভান্স পজিশন বলে, অর্থাৎ বিরুদ্ধ যে দখলটা, এই বিরুদ্ধ দখল বলে উনি কিন্তু তামাদি আইনের 28 ধারা ব্যবহার করে বিজ্ঞ আদালতের কাছে মামলা দায়ের করার মাধ্যমে ওই জমির মালিক হওয়ার জন্য উনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি ওনার পক্ষে প্রমাণ পায় যে সত্যি উনি 12 বছর বা তার অধিকার সময় একটানা শান্তিপূর্ণভাবে এই জমি ভোগ দখল করছে এবং ওনাকে বাধা প্রদান করা হয়নি, ওনাকে বিতাড়িত করার কোনো চেষ্টা করা হয়নি, এমনকি যারা এই জমির প্রকৃত মালিক তারা এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে অসতর্ক এবং অসচেতন, তাহলে কিন্তু এমনকি উনি যেখানে দখলে রয়েছেন তার আশেপাশে যারা রয়েছে তারাও যদি সাক্ষ্য প্রমাণ দেয় যে হ্যাঁ আমরা দেখছি দীর্ঘদিন এই ব্যক্তি বা ইনারাই এই জমি ভোগ দখল করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোর্ট থেকে ওনার পক্ষে রায় প্রদান করা হবে। আর মনে রাখবেন, কোর্ট থেকে যখন ওনার পক্ষে রায় প্রদান করা হবে উনি কোর্ট থেকে যে ডিক্রি বা রায়ের কপিটা পাবেন, এই ডিক্রিটাই ওনার দলিল বা খতিয়ান হিসেবে কাজ করবে। এখন উনি যখন কোর্ট থেকে ডিক্রি বা রায়ের কপি পেয়ে গেলেন, তখন যাদের জমি বা যারা জমির মালিক তারা যদি পদক্ষেপ নেয় যে না না এটা তো হতে পারে না, কেননা আমাদের জমি আমরা কখনো ওনাকে দিতে পারি না বা ওনার হচ্ছে তামাদি বলে উনি মালিক হয়েছে, এটা আমরা হতে দিতে পারি না, সেক্ষেত্রে কিন্তু ওনারা যদি মামলা দায়ের করে তাহলে ওনাদের মামলা খারিজ হয়ে যাবে। কেননা কোর্ট থেকে যখন ওনাকে ডিক্রি প্রদান করা হয়েছে তার পূর্বে যথেষ্ট যাচাই বাছাই করে তথ্য অনুসন্ধান মানে সমস্ত বিষয়গুলো তথ্যপত্রগুলো সংগ্রহ করার মাধ্যমে কিন্তু ওনাকে এই মালিকানা প্রদান করা হয়েছে। আর সেই সময়ের ভিতরে যে নির্দিষ্ট সময় ছিল সেই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি প্রকৃত মালিক ওনাকে বিতাড়িত করার পদক্ষেপ নিত তাহলে ওনাদের এই সমস্যার ভিতরে পড়তে হতো না।
আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন যে দলিল খতিয়ান ছাড়াও কিন্তু এই দুইটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি কোনো ব্যক্তির থাকে তাহলেও তিনি জমির প্রকৃত মালিক এবং তার পরবর্তী ওয়ারিশ তারাও নিশ্চিন্তে ওই জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হবে।